আর কেউ বলছেন এই সনদের আইন আনুক, আইনি ভিত্তি যদি না দেয়, তার ভিত্তিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনে যাবে না, ইত্যাদি ইত্যাদি। আইনি ভিত্তি দিয়ে সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি। সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি, অনেকে তাদের দাবি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, বিশেষজ্ঞ কমিটি দিয়েছে, আমরা সেটার উপরে কথা বলছি। এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না, আইনানুগভাবে নির্বাচন করতে পারবো, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। আসুন, আমরা বিচার বিভাগের মতামত নেই, কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য, বৈধতা অবৈধতা যাচাইয়ের জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে। রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ, সেই আইনটা উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ, সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন। এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়েত করে, তারপরেও বলছি, বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল 26 বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে। আমরা সবাই আর্টিকেল 102 সম্পর্কে সবাই জানি, বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা, যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল 44 অনুসারে ক্ষমতা দেয়া আছে। আর্টিকেল 102 অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে। বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য, সেটা আর্টিকেল 111 বলা আছে যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশনটা হাইকোর্ট থেকে জজ জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে। এই বিষয়গুলো কেন দেয়া আছে? যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত, তাহলে রাষ্ট্রের নৈরাজ্যের সৃষ্টি হবে, সেই রাষ্ট্র থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি, যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক, সংবিধানের রক্ষক, রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি। আমরা বললাম সেখানে যাই, কারো কারো আপত্তি। কেন আপত্তি জানি না। যদি কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয়, এখন থেকেই সেটার কার্যকর করতে হয়, তাহলে তো দেশে দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে। এখন জুডিশিয়ারি কোনটা মানবে, প্রশাসন কোনটা মানবে, সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই, দেখি সুপ্রিম কোর্ট কি বলে। এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে 106-এ মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য, এটা নাকি সঠিক হয় নাই। কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না। তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না, এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে? বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। এই বিতর্কটা কেন 1 বছর পরে এসে তারা তুলছে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে, পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতি রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। আপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী। তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থা ছিল না। সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে।
সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে, সেটা ওখানেই বলা আছে। সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপল, এই তিনটা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে, তাই দিয়েছে। যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনে উত্থাপন করার কথা, সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত মীমাংসিত, সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই, গেলেও সেটার কোনো হার্ড হয় নাই, নিষ্পত্তি হয় নাই। এই প্রশ্নগুলো তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা, সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয়, তাহলে তাদের মতলব আলাদা। সুতরাং দলীয় স্বার্থের বাইরে যে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি। আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কনস্টিটিউশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা, সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই, মতামতটা নিয়ে আসি, যাবে না। উদ্দেশ্য কি? আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন, সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে। আমরা ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়, সেই গণভোট। কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে। সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনিটি ক্লজ আছে, সরি এই বাংলাটা হবে যে আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না, রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য, আর্টিকেল 142 অনুসারে। সে বিষয়গুলো ওখানে থাকবে, বিদায় আবার একটা গণভোট দিতে হবে, মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে। কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে, বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না, সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়েজ করতে হবে, লেজিটিমেসি নিতে হবে। আমরা সেই কথাগুলো বলেছি, এগুলো তো সবকিছুর সমাধানের রাস্তা। কিন্তু কোন কোন দল কোন কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে হওয়াই তো, সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে, ওখানেই আলোচনা হতে পারে। যদি সবাই মিলে সম্মত হয়, যদি ঐক্যমত্য পোষণ হয়, সেটা হবে।